থুতু ছুঁড়ে এক মহিলা চুল ধরে টেনে তোলে অন্তুকে। অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে যায়। চোখ বুজে জোরে করে ডেকে ওঠে অন্তু, আব্বু। টপ করে এক ফোঁটা পানি পড়ল মাটিতে। ওড়নাটা তুলে দেওয়ার প্রয়োজনীয় বোধ করে না কেউ, এমনিতেই তো খারাপ মেয়ে অন্তু, তার গায়ে ওড়না থাকার কি দরকার। মহিলাটি বিশ্রী ভাষায় আস্তে করে গালি দিয়ে বলে ওঠে, লাঙের সাথে বিছানায় যাইতে মন চায়, বিয়ে কইরা তার বাড়ি তো যাইতে মন চায় না। এতক্ষণ তাও যা ভাবনায় আছিলাম, তুই তো তার চাইতেও বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়া থুইতাম। মাইয়ারে বয়স 14 হইতেই বিয়া দিয়া দিছি। তোর মতন বেশ্যা পুষি নাই কলেজে পড়াইয়া। অন্তু এতক্ষণে নিজস্ব রূপে এলো। তার মাথায় আগুন হয়ে জ্বলছে হামজার কথাটা। ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নিয়ে ক্ষুব্ধ স্বরে গর্জে উঠল, আমি কিচ্ছু করিনি, অপবাদ দিচ্ছেন চাচি আপনি। গলাটা পুরু হয়ে ওঠে অন্তুর। রোগটাই এমন, ওর ঠাস করে রূপের বদল হয়। মহিলা শুনতে পেল না, নিজের মন্তব্য করে চলল, তাই তো কই বিয়া করবার চায় না, ভার্সিটি তো পড়বার চায়, হুহহ। সেই দিন মা খাওয়াইছে, আইজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাই দিয়া বাইরে গেছে গা। এতই জহন রং মনে তাইলে আবার বিয়া করবার চাও না ক্যাতারে। অন্তুর সহ্য ক্ষমতা ছড়ালো, চিৎকার করে উঠল ও, আর একবার কেউ আমার বাপমায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথাটা 2 খণ্ড করতে আমার হাতে বাঁধবে না। জনতাদের একজন বিড়বিড় করে বকে উঠল, মাগির তেজ এখনো কমেনি। ঘরে বেটা ছেলে ঢুকানো মায়ার মুখে। অন্তুর কানে এলো কথাটা, জবাব দিল ও, জি না, তেজ একটুও কমেনি। কি করবেন আপনি? আমার মুখে কি মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করছিলেন বেত মারার? শুরু করুন। আপানদের ভাষ্যমতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনার আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বেশ কিছুক্ষণ কাটল। সকলে ধাতস্থ হতে পারছিল না পরিস্থিতিটা নিয়ে। পরে মৌলবী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে, তোমার কি মতামত? জয় এবার অন্তর থেকে চোখ ফিরিয়ে আনমনার মতো বলল, আমার মতামত আর কি মতো? আপনারা বললে বিয়ে করব। না করার কিছু নেই। আফটার অল মেয়ে সুন্দর। শেষের কথাটা বিড়বিড় করে বলল, কেউ শুনল না দায়সারাভাবে চট করে কথাটা শেষ করে জয়। সে কেন মতো দিল, সে জানে না। অন্তুর অসম্মতি তাকে যেন সম্মতি দিতে ভরকাচ্ছিল। অন্তু চোখ দিয়ে অনুরোধ করে ওঠে, প্লিজ এমন করবেন না। আমি সত্যি বলছি অনেক দূর চলে যাব। আর কোনোদিন অসম্মান করব না আপনার, আপনি না বলুন। জয় অনুর চোখে চেয়ে থাকে, যেন তার কিছুই করার নেই। অন্তু কয়েকটা শ্বাস ফেলল ঘন ঘন। সকলে কাজী ডাকার বন্দোবস্ত করতে উদ্যত হচ্ছে। অন্তু মৌলবীর সামনে গিয়ে দাঁড়ায়। এতক্ষণ যা হচ্ছিল তা সে তার শক্ত মানসিকতা দিয়ে সহ্য করে নিয়ে তাচ্ছিল্য প্রকাশ করেছে। অথচ এবার যা হতে যাচ্ছে, অন্তুর মাথা কাজ করছিল না। মনে হচ্ছিল সে পাগল হয়ে গেছে, শীতল চিন্তার মেয়েটা একদম বেতাল ঘুরনির মতো হয়ে উঠেছে। ও বুঝল, বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে তার চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না। তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। হুজুর, আমি পাপ করেছি। জিহ্বায় আটকে যাচ্ছিল কথাটা, তবুও বলে ফেলল, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে, বলুন? আমার কথা বুঝতে পারছেন আপনি? অন্তুর শরীরটা থরথর করে কাঁপছিল,
বারবার ঝাঁকুনি খাচ্ছিল। কথা জড়িয়ে আসছে, শব্দ আটকাচ্ছে গলায় অতি উত্তেজনায়। বলল আবার, আমায় বেত্রাঘাত করে মেরে ফেলুন, আমায় ফাঁসি দিয়ে দিন, অথবা আমায় এক বোতল বিষ শুকনো ঠোঁটটা ভেজাল জিহ্বা দিয়ে। আবার বলল, হুজুর, আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় ৮০টা না বরং তার দ্বিগুণ ১৬০টা মারুন। তবুও জয় আমিরের আঘাতগুলোও আমাকে দিন। কিছু যেন মনে পড়েছে, চট করে মৌলবীর সামনে থেকে সর হামজার সামনে গিয়ে দাঁড়াল। প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছেন? নিতে হবে না, সে কিচ্ছু করেনি। সব পাপ, দোষ আমার। আমি করেছি পাপ, আমার শাস্তি পাওয়া উচিত, দরকার। আমি যদি ওর আঘাতগুলো নিই, এখানে আমায় শুলে চড়িয়ে ৫ খণ্ড করা হলে তা মঞ্জুর। ধিকধিক করে জ্বলছিল অন্তুর কণ্ঠস্বর। হামজা স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি করছ আরমিন। বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু ছেপে গেছে। কিসের ট্যাটু, মেয়র সাহেব? কড়া কণ্ঠে বলে অন্তু। বদনাম অথবা জয়? অন্তু মাথা নাড়ে, ট্যাটু মোছা যায় না, না? যায় না। অটল মাথা নাড়ে হামজা। আমি যদি ত্বক পুড়িয়ে ভস্ম করে দিই, অথবা উপড়ে তুলে ফেলি শরীরের চামড়া, তাতে বাঁচতে পারবে? যে জ্বলুনিটা হবে, মরার যন্ত্রণার চেয়ে খানিক বেশি তীব্র হয়তো। শোনোনি, যিশু যখন মারিয়ামকে কবর থেকে জীবিত করে জিজ্ঞেস করেছিলেন, মৃত্যুর যন্ত্রণা কেমন, আম্মা? মারিয়াম জবাব দিয়েছিলেন, জীবিত প্রাণীর চামড়া উপড়ে ফেলার মতো। মরাটা সমাধান না। তোমার শরীরে 10টা আঘাতও সইবে না। দোরা ৮০টা বেত একসাথে বেঁধে ৮০টা আঘাত করে মারা হয়। তুমি ২-৪টাতে প্রাণ হারাবে। তাতে কি হবে? কলঙ্ককে সাথে নিয়েই মরবে তুমি। এড়িয়ে চলার পথ নেই। বেঁচে থাকলে নিজের কাছে সান্ত্বনা থাকবে, তুমি পাপটা করনি। আমি তোমাকে বুদ্ধিমতী বলেই জানি। কিছুক্ষণ আগেও তোমার শীতলতায় লোকে অবাক হয়েছে, এত ভেঙে পড়ছ কেন? অন্তু মনে হল, জয়পলাশের চেয়েও বরং হামজা বেশি ভয়ানক। এজন্যই সে রাজনীতিবিদ। পাগলের মতো দাঁত খিচে উঠল অন্তু, শীতলতা? আপনারা এক জাজকে বিয়ে করার দিকে ঠেলছেন আমাকে, আর আমি শীতলতা বজায় রাখব? আপনার কি মনে হয় জয় আমির জিদ করতে জানে শুধু? ও এসব করছে আমার কাছে ধিক্কার পেয়ে, ওকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগের আগ অবধি লান্ত করে যাব। আমি দেখতে চাই ও আর কি কি এবং কত রকমের খেলা রপ্ত করে রেখেছে। জয় শুনল চুপচাপ, কিছু বলল না। অন্তু ধপ করে বসে পড়ে সিঁড়ির ওপর। ওড়নাটা মাথায় তুলে নিল। ছোটবেলা, আছরের আজান পড়ছে। গুঞ্জন থামেনি। আজান শেষ হল, সকলে প্রস্তুত, তারা আছর বাদে আসবে কাজী সাথে করে। যেহেতু মেয়ে বিয়ে করতে চাইছে না, তার মানে বিয়ে দেওয়াটাই ওর শাস্তি। চমৎকার যুক্তি সমাজের। বসে রইল অন্তু সিঁড়িতে। আজ আর দৌড়ে গিয়ে অজু করে নামাজ পড়তে বসল না মেয়েটা। আব্বুর টুপিটা খুঁজে দেয়া হল না। আব্বু এ সময় আছরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, অন্তু গেটটা আটকে নামাজে বসে। বুকটা পুড়ছে, অথচ মেয়েটার চোখে প্রাণ নেই। নির্লিপ্ততা চেয়ে আছে ওই মাটির দিকে। একে একে প্রায় ফাঁকা হল জায়গা। কিছু মহিলারা দাঁড়িয়ে আছে। জয় একটা চেয়ারে বসে পড়ল। পরনে এখনো 3/4 প্যান্ট। হাঁটুর নিচের ঘন পশম দৃষ্টিগোচর হচ্ছে। ওভাবেই পা দুলায় বসে সে। তাকে দেখতে ক্লান্ত লাগছিল।
সে বোধহয় এত কিছু ভাবেনি। চিরদিন লাগামহীনের মতো অপরাধ করেছে, কোথাও এমন দ্বিধাদ্বন্দ্ব বিস্তর পরিস্থিতি তৈরি হয়নি। কেউ তো প্রতিবাদই করেনি কখনো। অথচ সব যেন গুলিয়ে যায় অন্তুর সামনে। সবকিছুর বাজি পাল্টায়, এমনকি তার লাগাম ছাড়া অপরাধেরও। অন্তুর ওপর রাগটা তরতর বাড়ছে, জিদ উঠছে। মেয়েটা অদ্ভুত ধরনের আলাদা, একদম পাগল। অন্তু মাটির কাছে অনুরোধ করে, ফাঁক হয়ে যা। আমাকে এই মুহূর্তে জায়গা দে তোর গর্ভে। নাকি তুইও ভুল বুঝছিস আমায়? আমাকে কি তোরও বলাৎকার মেয়ে মনে হচ্ছে, মাটি? তুই কথা বলিস না? তোর বুকে দাঁড়িয়ে মানব সন্তান এত কিছু ঘটায়, তোর ধৈর্যে কুলায় সবটা? তোর বুকে ভার অনুভূত হয় না? মাটি জবাব দেয় না। অন্তু চেয়ে থাকে মাটির দিকে। হামজা মসজিদের দিকে চলে যায়। জয় বসে থাকে চুপচাপ। অন্তুর চোখের সামনে আব্বুর মুখটা ভেসে ওঠে আবার। নিজের অজান্তেই কারেন্টে হাত ছোঁয়ানো মানুষের মতো ঝিরঝির করে কেঁপে ওঠে দেহটা। এতক্ষণে একটা অভিযোগের দরুন আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়নি। এবার অন্তু অভিযোগ করে উঠল। সৃষ্টিকর্তা এত নির্লিপ্ততা! এই তো তুলনামূলক একটা ছোট্ট ঘটনা। অথচ এই দুনিয়ার বুকে কত শত কুকর্ম ঘটে যাচ্ছে, সেসবে ওই মালিক সত্তা নির্বিকার, নির্লিপ্ততা থাকেন, সবকিছু দেখেন, অথচ সময় ছাড়া কাউকে ধরেন না। তবুও অন্তুর অভিযোগ আসে, আজ অন্তত কিছু করতে পারতেন। অপবাদ, অপবাদ করার কি কিছুই ছিল না তার? তিনি কেন এত ধৈর্যশীল? ভেতরটা ডুকরে ওঠে অন্তুর। জয়ের সাথে ওর বিয়ে দিতে চায় লোকগুলো। অন্তুর নিঃশ্বাস বেশ কিছুক্ষণ আটকে থাকল। বুকের ভেতর অসীম ভার জমে উঠল। অন্তুর মনে হল তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। তার মানে মৃত্যুর যন্ত্রণা আসলেই অসীম যন্ত্রণাদায়ক। পরে টের পেল সে মরছে না। রব এক দুর্বোধ্য খেলা খেলবেন বোধহয় অন্তুর সাথে। এত সহজে তার মৃত্যু নেই। তাকে বাঁচতে হবে, শেষ অবধি। শীতের বিকেল পেরোতে সময় নেয় না। লোকজন নামাজ শেষে কাজী সাহেবকে নিয়ে ফিরল। কাজী এসে বসলেন চেয়ারে। সকলে যে যার স্থান নিয়ে আলোচনা শুরু হতো ছোট্ট একটা। পাড়ার প্রবীণরা হামজাকে জিজ্ঞেস করলেন, তো তুমি কি বলো? বিয়ে পড়ানো শুরু করা যাক? হামজাকে বলার সুযোগ দিল না অন্তু। চিৎকার করে উঠল, বললাম না বিয়ে হবে না? আমাকে এখানে কেটে শত টুকরো করলেও কোনো রকম বিয়ে আয়োজন হবে না এখানে। আমি যা করেছি, তার জন্য বিকল্প যে কোনো শাস্তি দিন আমায়, আমি তৈরি আছি। আপনাদের সমাজের ভদ্রতাকে না মেনে যদি এমন একটা পাপ করার সাহস পেয়েছি, আপনাদের এই ফয়সালা না মানতে বিশেষ একটা বেগ পেতে হবে না আমাকে। আমি আপনাদের ভদ্র সমাজের কিছুই মানি না। না আপনাদের শালীনতা আর না আপনাদের বিচার সিদ্ধান্ত। দ্যাটস অল। এর বিনিময়ে কিছু শাস্তি থাকলে সেটাও দিয়ে দিন। কিন্তু আমরা চাইতেছি না তোমারে জিন্দা মাটিতে পুঁততে। তার চেয়ে কিন্তু আমি তো চাইছি, আমাকে পোতা হোক, বেত্রাঘাতের সাজা দেয়া হোক। আপনাদের ব্যথা লাগছে কেন? মার পড়বে আমার শরীরে। তাছাড়াও আমার মতো চরিত্রহীনের জন্য এত মানবিকতা দেখালে বরং আপনারা কিন্তু গুনাহগার হবেন আল্লাহর কাছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আঘাত করা শুরু করুন। লোকজন ফাপড়ে পড়ে যাচ্ছে। অদ্ভুত চোখে ভ্রু কুঁচকে তাকিয়ে দেখল। এখনো মেয়েটার কথার যুক্তি, ভাষার বিন্যস্ততা, চোখের প্রতিবাদ এক বিন্দু কমেনি। যুক্তিতর্কের ঊর্ধ্বে জয়ের অপরাজেয় মস্তিষ্কেও যেন বিস্ময় খেলে গেল। চোখ সরাল না অন্তুর ওপর থেকে। মেয়েটার মুখে ঘাম জমেছে, বুকটা ওঠানামা করছে।
চোখ দুটো কাতর, অথচ অগ্নুৎপাতের গলিত লাভা যেন ঠলকে পড়ছে। লোকগুলো ভরকে গেল। তারা ধাতস্থ হতে পারছিল না। সন্ধ্যা হয়ে আসছে। কুয়াশার একটা ভাব এসেছে প্রকৃতিতে। অন্তু আবারও বলতে যায়, অথচ ধপ করে নিভে যায় মুখের রক্তিম জ্যোতি। অজানা ভয়, আড়ষ্টতায় কুকড়ে ওঠে চোখের পাতা দুটো। দুটো ঢোক গিলে 2 কদম পিছিয়ে যায় অন্তু। আমজাদ সাহেব হেঁটে এগিয়ে আসছেন। রাবেয়া উনার ডানবাহু ধরে এগিয়ে আসছে বাড়ির দিকে ক্রমশ। অন্তিকের লম্বা মাথাটা দেখতে পাওয়া গেল উনাদের পেছনেই। অন্তু যেন ফুরিয়ে গেল এক লহমায়, সমস্ত জীবনী শক্তি ত্যাগ করে একদলা মাটির স্তূপে পরিণত হয় মেয়েটা। মরে যেতে ইচ্ছে করছিল ওর। এই কথাগুলো এই লোক কিভাবে আব্বুর কানে তুলবে? আব্বুর কেমন লাগবে শুনতে অন্তুর ব্যাপারে এমন সব কথা? আমজাদ সাহেব অবাক হলেন বাড়ির সামনে ভিড় দেখে। উনার হাসি হাসি মুখটা মলিন হল অন্তুর অবস্থা দেখে। একে একে লোক আমজাদ সাহেবকে নিজেদের মনমতো করে রসাত্মক কাহিনী জানাতে শুরু করে। মাইয়া তোমার অকান্ত করছে, মাগার সেই লাঙের লগে বিয়াত বসবার চায় না। কেউ আবার বলে, আমজেদ মাইয়ারে ব্যবসায় দিছ নাকি? ব্যবসা যারা করে, হেরা বিয়ে করবার চায় না। নোংরা ইঙ্গিত দিলেন। কথাগুলো সহ্য করতে পারে না অন্তিক। তেরে যায় মারতে খেপা পাগলের মতো। আমজাদ সাহেব থামান। অন্তিক থামে। কথাগুলো যে তার ভেতরের শক্তিরোধ করেনি এমন নয়। সে নিজেও যেন পাতালে ভূপতিত হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ যাবৎ শুনলেন দাঁড়িয়ে পাড়ার ও সমাজের প্রতিটা স্বাধীন নাগরিকের নিজস্ব মূল্যবান মন্তব্যগুলো। কেউ জয়কে বলছে না। জয় পুরুষ, জয় হামজার ভাই, হুমায়ুন পাটোয়ারির ভাগ্নে, জাভেদ আমিরের একমাত্র ছেলে। জয়কে বলতে নেই। অন্তু বসে রয় সিঁড়ির ওপর। তাকায় না আব্বুর দিকে। আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, আজরাইলকে হুকুম দেয়া হোক, থাবা দিয়ে নিয়ে যাক অন্তুর জানটা। সে নিথর মরদেহের ন্যায় বসে থাকে সিঁড়ির ওপর। মাগরিবের আজান শোনা যায় চারদিকে। মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আর তুলে মাথা ঢাকে না অন্তু। বাজারের মেয়েরা তা করে নাকি? তার পর্দা পলাশ নিজের শক্তিশালী হাতে খুলেছে, তা আর অন্তিক চাইলেই উঠে পড়বে নাকি? আমজাদ সাহেব ধীরে হেঁটে এসে ধপ করে বসেন অন্তুর পাশে। বেশ খানিকক্ষণ কেউ কথা বলে না। বিয়ে দিতে চায় ওরা ওকে। অন্তু করে নে বিয়ে। নির্মল কণ্ঠস্বর আমজাদ সাহেবের। অন্তু হেসে ওঠে, মেরে ফেলো আব্বু আমায়। তোমার হাতে মরণ আমি ধন্যবাদান্তে গ্রহণ করব। দাফন করে ফেলো। মিটিয়ে দাও আমার নাম। বিয়ে করে নে অন্তু। আমায় তুমি মেরে ফেলো। অন্তু বিয়েটা ক। আমায় মেরে ফেলো আব্বু। বিয়ে করে নে অন্তু। মেরে ফেলো তুমি আমায়। নিজ হাতে মারো। এমনিতেও তো বেঁচে নেই, তবুও আমায় মারতে এত দ্বিধা। অথচ যখন বেঁচে ছিলাম, কেউ বাঁচানোর ছিল না এই আসমান জমিনে। তুমিই বা কেন সহমর্মিতা দেখাচ্ছ আব্বু? মরা মেয়েকে মুক্তি দাও। তার আত্মাটা আটকে আছে, খুব ছটফটাচ্ছে ছাড়া পেতে। অন্তু আহাজারি করে ওঠে বাপের কাছে। কোনো অপরাধে মারি তোকে বলতো অন্তু? আমার মতো ফুরবল হাতা কাটা বাপের ঘরে জন্মানোর অপরাধে? তোকে মেরে কি নিজেকে জবাব কি দেব আমি? শিখিয়ে দে। তোর পাপের শাস্তি না হয় মরণ, ওরা তাই জানে। আমিও কি তাই জানি অন্তু? যে পাপ তুই করতে পারিস না, সেই না করা পাপের শাস্তি চাইছিস? পাপ করলে তোকে আমি মেরে ফেলতাম। করিসনি তুই, তাই বাঁচিয়ে রাখছি, তার বদলে নিকৃষ্ট মৃত্যু দিচ্ছি তোকে।
অপরাধ না করা মানুষেরা আজকাল কঠোর সাজা ভোগ করে। তাদেরও অনুরাধ আছে। তাদের অপরাধ, তারা অপরাধ করেনি। তুই নিজের যখন জানবি তুই পবিত্র, এটা ভেবে বেঁচে থাকাটা কি বাহাদুরি না? বিয়ে করে নে। অন্তু। অন্তুর বাঁধ ভাঙে। কান্নারা ছিটকে আসে, অশ্রু গ্রন্থি ছেদ করে। আমায় তুমি আর একথা বলো না, আব্বু। আমি সহ্য করতে পারছি না। আমার ব্যথা লাগছে। আমার লাগছে না, অন্তু। কি করি বলতো? তুমি খুব নিষ্ঠুর, আব্বু। তোকেও হতে হবে, অন্তু। বানাতে তো তাই চেয়েছি ছোট থেকে। তুমি এত কঠোর হয় না, আব্বু, আমার ওপর। আমায় জীবিত পুরোয় ভস্ম করে দাও। আচ্ছা, তুমি যা বলছো তা তুমি সহ্য করতে পারবে? অবুঝের মতো অনুযোগ করে ওঠে অন্তু। নিয়তির দোষ দিবি না? প্রকৃতি আর নিয়তি দেখ ঠিক জিতে গেল অপরাধ করে। তুই ওদের দোষ দিলি না। কেমন করে যেন হাসলেন আমজাদ সাহেব। তুমি আমায় মেরে কেন ফেলছ না? মারছি না তো কি করছি? এই তো বেশ কয়েকবার মরতে বললাম। আবার বলছি, বিয়ে করে নে, অন্তু। অন্তুর কলিজা ছিঁড়ে আসতে চায়। খপ করে চেপে ধরে আব্বুর কম্পিত হাত, শক্ত করে মুঠো করে ধরে রাখে, ছাড়ে না। মাথাটা নুয়ে মেয়েটা হু হু করে কাঁদে বাপের কাছে। এতক্ষণ তার সাথে যা যা অন্যায় অবিচার হয়েছে সবকিছুর নীরব নালিশ জানায়। বাপ একবারও জিজ্ঞেস করে না, তুই কি করেছিস, অন্তু? সন্দেহ শব্দটা অচল এখানে, এখানে কথা জবানে নয়, চোখে হয়। এই সম্পর্কটা অগাধ বিশ্বাসের, ভিত্তিটা নিগুড় বিশ্বাসের। অন্তু, তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না আমার। ছোটবেলা থেকে কাঁদতে শেখাইনি তোকে। যে কোনো পরিস্থিতিতে হাসতে শেখার জন্য লোকের কাছে অস্বাভাবিক প্রমাণিত হয়েছিস তুই, আজ এমন স্বাভাবিক আচরণ দেখতে ইচ্ছে করছে না। গম্ভীর আওয়াজে অন্তু প্রতীপ হয়ে ওঠে। কাঁদছি না। ও কথা আর বলো না। তুমি শুধু হাতটা ধরে থাকো আমার। ছাড়বে না কিন্তু। অন্তুর বয়সটা কমে যেন চারে নেমে আসে। বাপের হাতের বাঁধনটা শক্ত করে ধরে। ঠোঁট ফুলে ওঠে অন্তুর। থুতনি ভেঙে আসে বারেবার। আমি বলবো, অন্তু। যতক্ষণ তুই হ্যাঁ না বলবি, আমি বলবো। অন্তু অবিশ্বাসের দৃষ্টিতে তাকায়। ভয় এবং ভরসাহীনতা পেয়ে বসে এই মুহূর্তে অন্তুকে। সে ভুলে যায় যেন এটা তার আব্বু। হাতটা শিথিল হয় তার, অমনি আরও শক্ত বন্ধনে চেপে ধরেন আমজাদ সাহেব হাতটা। অন্তু তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব গাঢ় চোখে চেয়ে বলেন, লোকেরা কি বলেছে, ভুলে যাচ্ছিস? ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না। এই বাপের জবান দিয়ে কথাটা বের হওয়া এক জীবনদানের সম। সেই জীবনটা ত্যাগ করলেন আমজাদ সাহেব। রুহু বের হবার যন্ত্রণাটুকু গিলে খেলেন, কথাটা বের করে দিলেন। কথাটা অন্তুকে যেন কোনো ইঙ্গিত দেয়। আমজাদ সাহেবের ভেতরের আগুনটুকু স্পর্শ করে অন্তুকে। মেরুদণ্ড অবশ হয়ে আসে ওর। সে সজল চোখে চেয়ে থাকে মেহেদিরঙা চাপদারি ভূষিত এক মহাপুরুষের দিকে। তার চোখে মহাপুরুষই বটে। সেই জীবনে এমনই এক মহিপুরুষ চেয়েছিল। তবে চাওয়া আর ভাগ্যের একটা জটিল শত্রুতা আছে। অতএব এই দুটো একত্রে মেলে না কভু। বরাবর পিছলে যায় দুটো পরস্পর থেকে। আমজাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে হাতের বৃদ্ধাঙ্গুলি তুলে অন্তুর চোখ মুছে দিতে দিতে বলেন, অন্তুর কোনো অন্ত নেই। যারা তোর চরিত্রে প্রশ্ন তুলেছে, ওরা প্রত্যেকে অনৈতিকভাবে জন্মানো, জারজ সন্তান। প্রথম অন্তু আজ আব্বুর মুখে এমন কঠিন কথা শুনল।
আমজাদ সাহেবের মুখে এক প্রকার তেজস্ক্রিয় জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল, যেন নাম জানা নেই সেই লুকায়িত অগ্নিদগ্ধতার। অন্তুর মাথার ওড়নাটা সযত্নে তুলে দিতে দিতে আমজাদ সাহেব অন্তুর চোখের দিকে গাঢ় চোখে চেয়ে আওড়ান, হুমায়ুন আহমেদ কি বলেছিলেন জানিস? কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে, স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ এই নয় যে তুমি পরাজিত। এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলা বিজয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে তুমি দৃঢ় প্রতিজ্ঞ। অন্তু আব্বুর দৃঢ়ভীত চেহারার দিকে তাকায়, কিসের যেন এক শক্তি শুষে নেয়। কথাগুলো সহজ নয়, খুব কঠিন। আব্বু কি বলল? কি বলতে চাইল? কিসের আদেশ করল? এম-। কাজী সাহেব কাবিননামা লিখছিলেন। জাভেদ আমিরের একমাত্র পুত্র জয় আমিরের সঙ্গে। থামলেন কাজী। জয়কে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত বাঁধব? জয় অন্তুর দিকে তাকায়, আবার একটু ভাবে, খানিকক্ষণ চুপ থেকে বলে, কোটিখানেক বাঁধেন, আমি কি কোনোদিন ছেড়ে দেব নাকি? উপস্থিত জনতা এবার মুগ্ধ হয় জয়ের ভালোমানুষিতে আর পৌরুষ ভালোবাসায়। কাজী সাহেব বললেন, ছেড়ে দেওয়ার সময় দেনমোহর আদায়ের হুকুম নেই। নিয়ম হল দেনমোহর পুরো মিটিয়ে তবে স্ত্রীর কাছে পারবে বাবা। তাইলে 1 টাকাও বাধার দরকার নাই। দ্রুত ঘাড় নাড়ে জয়। কবির আর রাহাত ফিক করে হেসে ফেলে। কাজী সাহেব অবুঝের মতো চেয়ে থাকেন। পাশ থেকে হামজা বলে, বাঁধেন 1,10,000। পরিশোধ করেই কাছে যাবে। উপস্থিত জনতা অবাক হয়ে চেয়ে থাকে। কত উদার পাটোয়ারি পরিবার! এত উদার কেন এরা? একটা মেয়ের জীবনে আর কি চাই? সবই তো দিচ্ছে পাটোয়ারি পরিবার। লোকগুলো দুটো নষ্টা পুরুষনারীকে হাতে নাতে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে। তারা আম জনতা। তারা চিরবোকা, জঘন্যতম বোকা। এদের উন্নতি নেই, এদের গভীরতা নেই, এরা মূর্খ, এরা বর্বর, এরা চিরদিন সমাজের চতুর শ্রেণীর পায়ের গড়িয়ে চলা ফুটবল। এদের চোখ ধূর্ত শ্রেণীর ক্ষমতাসীনদের নিখুঁত ধূর্ততার পট্টিতে বাঁধা। এরা তা দেখে যা দেখানো হয়, এর বেশি সামান্যও নয়। জয় ঠিক বলে, সে খারাপ তাই খারাপ, তবে ততটাও খালি নিজের জন্যও নয়। তাকে পরিবার, সমাজ, প্রশাসন, রাষ্ট্র, জীবনযাত্রার প্রতিটা ধারার বোকামি এবং মূর্খতা ও লেজকাটা স্তরের প্রশয়গুলো এতটা খারাপ আর আত্মবিশ্বাসী বানিয়েছে। সে যেখানেই গেছে সবখানে তার জন্য আনুকূল্য আর সততার জন্য ছিল পিস্টন। সে আরামপ্রিয় মানুষ, খারাপ বেছে নিয়ে আরামকে কাছ থেকে হাসিল করেছে। কবুল বলার আগ মুহূর্তে অন্তু আব্বুর দিকে তাকায়। আমজাদ সাহেব নিজ হাতে বলি দেয়া মেয়ের দিকে একদৃষ্টে চেয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে এক হতভাগী মা, যে গুনগুন করে কাঁদছে। পাশে ভাই, সে চেয়ে আছে অন্তুর দিকে। কাজী সাহেব কয়বার কবুল বলতে বললেও সে শুনতে পায় না। আব্বুর চোখের দিকে চেয়েছিল। সম্বিত এলো যখন, সে চোখ ফেরায়। বুকের ওপর বোধহয় অন্তুর একটা পর্বত চেপেছে। শ্বাস আসছে না, শ্বাসনালী রোধ হয়ে আসে তার। আব্বুর দিকে তাকায় আবার। কবুল বলতে ঠোঁট নাড়াতে গিয়ে আবার থামে। ততক্ষণে আমজাদ সাহেব ধীর পায়ে ভেতরে পা বাড়িয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন। এই দৃশ্য দেখা যায় না, না যায় সহ্য করা। তিনি অন্তুর চোখের ভাষায় নিজের অপরাধবোধ দেখতে পাচ্ছিলেন। বুকের ব্যথায় আটকে এলো ভেতরটা। মনে হচ্ছিল স্বয়ং নিজ হাতে বোধহয় খুন করে এলেন অন্তুর। হাতটা মেলে ধরলেন চোখের সামনে। উনার মনে হল রক্ত লেগে আছে তাতে। অন্তুর কলিজা চুইয়ে পড়া রক্ত।
আস্তে করে শুনতে পেলেন অন্তু প্রাণহীন স্বরে বলছে, কবুল। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বললেও অন্তু বলেনি। হুড়মুড়িয়ে বসে পড়লেন মেঝের ওপর, দরজার কপাট আঁকড়ে ধরে। অন্তু আজ ফুরিয়ে গেছে। বাপের মান রাখতে, নিজেকে একবার গজিয়ে তোলার প্রয়াসে অন্তু আত্মহত্যা করেছে। অন্তু জয় আমিরকে কবুল করেছে। রাত 10:38। জয় ও হামজা ঢুকল আব্দুর রহিম মেডিকেলের গেইটে। বহিবিভাগ দিয়ে ঢুকে এগোতেই জরুরি বিভাগ। কেচি গেইটের ওপাশে বেঞ্চিতে বসে আছেন লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে। উকিঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতরে। 500 শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না। কিন্তু আজ বিকেলেই তাকে হামজার নির্দেশে কেবিনে শিফট করা হয়েছে। রাহাত জানিয়ে দিয়েছে কোথায় আছে লতিফ। কেবিনের দরজা চাপানো ছিল। স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতেই লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল, আপনি বসুন ভাবি। লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয়। জয় বারান্দায়। সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখল যতদূর দেখা যায়। দেখতে ভালো লাগলেও দুটো বাজে গালি দিল মনে মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বিবি সেজে আসে? তখনই অন্তুর কথা মনে পড়ে ওর। খানিক আগে সে বিয়ে করে রেখে এসেছে। বিয়ে করবে না বলে এতগুলো বছর কাটানোর পর এভাবে এমন একটা রেষারেষির সম্পর্ক থাকা মেয়েকে গলায় ঝুলাতে হল তার। সে যাই হোক, এই মেয়েটা সুন্দর ছিল, তবুও যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, কোমরটা ন্যাকামিতে বেশিই দুলছিল যেন। জয়ের ইচ্ছে হয়েছিল ধপ একটা কোমরের ওপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবার ভালোও লাগছিল দেখতে। পুরুষ মানুষ বলে কথা। এই মনের দ্বিধাদ্বন্দ্বে সে যে কত উদ্ভট কাজ জীবনে করেছে। হামজা ডাকে ভেতরে গিয়ে দাঁড়াল। লতিফ ঘুমাচ্ছে। তার এক পায়ে রডরিং গেঁথে দেয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি, হাঁটু অবধি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল হয়তো। ডান পায়ে রিংটা গেঁথে আছে যেখানে, দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ের সমান হয়েছে। অচেতন পড়ে আছে লতিফ। জয় জানে, ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করে, 10 মিলি মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা ভেতরে মাংসপেশির ভেতরে। তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলের ওপর বসিয়ে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিচ্ছিল। এক পর্যায়ে আসমা কেঁদে ফেলল, কে করছে এই কাজ বলেন তো? এইবারও কি? এবারও মাঝার। হামজা বলল, আগেরবার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত। কেন করেছে জানেন? যাতে লতিফ ভাই আর আমাদের কাজে না লাগতে পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে আপনি কি মাঝারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? হামজা বিনয়ী স্বরে বলল। মহিলার চোখে মুখে দ্বিধা। জয় বুঝল, লতিফের জ্ঞানী ফেরেনি সেভাবে যে সে স্ত্রীকে জানাতে পারে তার এই হালকে করেছে। মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয়, তাহলে আর কি? এভাবেই আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার ওপর হামজার চাল খাটল। মহিলা বলল, আমি দেব বয়ান। আপনের কথা চিন্তা করতেছি না। আমার স্বামীরে ওই হারামজাদা 2 বার এমনভাবে জখম করছে, তারে পুলিশে কেন?
আমি তারে ফাঁসিতে ঝোলাব। দুই ভাই প্রসন্ন হাসল। হামজা বলল, এমনও হতে পারে, দেখবেন মাঝহার আসবে দেখতে লতিফ ভাইকে। ও কিন্তু স্বীকার করবে না, কাজটা ও করেছে। নিশ্চয়ই দোষ দেবে আমার অথবা জয়ের। আমার কথা মিলিয়ে নেবেন। মহিলা আস্তে করে চেয়ারে বসে। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডেল তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে $1,05,000 তো হবে, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপ্রায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমু খেয়ে আসমার হাতে $10,000 ধরিয়ে দেয় হামজা। প্রয়োজনীয় ওষুধপত্র, অন্যান্য দরকারে খরচ বাবদে। তাছাড়া সকালে তো আবার আসছে সে। বেরিয়ে আসার পর দুজনের মাঝে একটু অনুশোচনা দেখা গেল না। বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার। এদের ওপর দয়া করা এক প্রকার পাপ। তারা এমনিতেই বহু পাপ করছে, এই পাপ না করে যে নেকিটুকু হবে সেটুকুই বা আসে কোত্থেকে? প্রাণের হত্যায় যতটা না লোকসান আছে তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হল বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত। যেটা জয় করেছে। লতিফ মরলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে। এটা ওর শাস্তি। সাথে হামজার কার্য হাসিল। জয় আনমেই হাসল। কোনো কিছুতেই হামজা তাকে কিছুই বলে না। কিছুই না, কিছুই না। এটা যদি ভালোবাসা হয় তবে বিরল ভালোবাসা, আর যদি প্রশ্রয় হয় তবে তা তীব্র ধ্বংসাত্মক এবং আজব। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। তুই বাড়ি ফিরবি কখন? হামজা জিজ্ঞেস করল। ভালো লাগতেছে না। তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট। হামজা শরীরের চাঁদটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে, এটা পেঁচিয়ে নে। ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জোড়ায়। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে, কিছু টাকা দাও। পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগটা বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস, যা। তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর। তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে জয়কে খোঁচায়, বিছানায় একা যাইয়েন, ভাই। এখন কিন্তু ভাবি আছে আমাগো। অথচ জয় নিশ্চুপ। স্থির চোখে বিদায় জানায় হামজাকে। গাড়ি চলে যায়, দীর্ঘ একটা শ্বাস টানে। গাড়ি যখন আড়াল হল, তখনও জয় দাঁড়িয়ে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হল না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার জ্বালায়। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেট টানে না। তার সিগারেটে টান দেয়ারও কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে অথবা মন অশান্ত এবং দুষ্ট সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেটে ঠোঁট লাগাতে দেখা যায় তাকে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির বলে ওঠে, ভাই, আজকে মেয়েটার সাথে যা করলেন, তা কি ঠিক? জয় রক্তখেকো পশুর মতো দাঁত খিঁচে ওঠে, চুপ। একদম চুপ। ওই বিষয়ে কোনো কথা হবে না। তোর খুব মায়া হচ্ছে ওই মেয়ের জন্য, হ্যাঁ? তোরও হাল ওর মতো করি?
তারপর দুজন একসাথে গলা ধরে কাঁদবি? কবির বুঝল না জয়ের কি হয়েছে। চুপচাপ সাথে চলল। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়। এক একটা টান লম্বা করে টানে। ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। সো সো করে গাড়ি চলে যায় পেছনে দিয়ে। জয় বলে ওঠে, আমার সাথে কি তোর? যা, বাড়ি যা। ক্লাবঘর তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিছু নেই। কবির কোনো জবাব দেয় না। চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ হয় জয় হোটেলে যাচ্ছে না কেন। হোটেলটা পলাশের, তাই এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশের সামনে বসে এখন দুই প্যাগ মারার মতো বেপরোয়া পাগল জয়। কিন্তু মনটা অশান্ত ছেলেটার, এই অবস্থায় ফুর্তিতে মন লাগছে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচের ছোট ছোট খুপড়িগুলোতে হলদেটে লাইট জ্বলছে। অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগিয়ে ওঠে ওর। ও শেষ কবে জাভেদ আমিরের কোলে চড়েছিল? তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি। অথচ মেয়েটার বাপের সাথে যা ভাব, সব ন্যাকামি যত। অন্তুর জন্য না কোনো মায়া লাগছে, না প্রেম জাগছে, আর না কোনো আফসোস নিজের কর্মে। শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটাকে কেটে টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর জন্য খারাপ লাগছিল। এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার। যত রাতেই ফিরুক, দেখা যাবে মেয়েটা সোফার ওপর বসে ঝিমোচ্ছে। রাতের খাবারটা খায়নি, জয়ের সাথে খাবে বলে। জয়কে খেতে দিতে হবে, ঘুম আসলেও ঘরে গিয়ে শোয়নি। জিজ্ঞেস করবে, কোথা থেকে আসছেন? এত রাত করে ফিরতে হবে কেন? কোথায় ছিলেন এতক্ষণ? জয় তরুকে মিথ্যা বলতে পারে না। কোনোদিন বলেনি। ওই মেয়েটার কাছে জয় খুব যত্নের, ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি। আজও মিথ্যা বলতে চায় না, আর না চায় সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুঁড়ো করতে। মেয়েটা ওর একাকিত্ব সইছে, তবে নিজে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানবে কি করে? জয় হেঁটে ব্রিজের নিচের খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে, ওদের ঘুম কামাই করিয়ে আবোলতাবোল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে, এই জিনিস কিনে আনো। মাটির চুলোর পাশে বসে নিজে রাঁধবে, শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে। সারারাত গলা ভেঙে গান গাইবে। ফজরের আজানের সময় বাড়ি ফিরবে। লোকগুলোও সায় দেয়। বরং যেন খুশিই হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না, কেন পারবে না নিজেও জানে না। শুধু জানে জয়ের পেছনে যেতে হবে তাকে, সাথে থাকতে হবে। রাত ৩টা বাজে। কুয়াশায় বারান্দার গ্রিল অবধি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের ওপর ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। সারারাত হু হু করে উত্তুরে হাওয়া নাকে মুখে ঢুকেছে। ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে, সেসব কিছুই গায়ে লাগেনি অন্তুর। সে নিজেও অবাক হয়, কেন গায়ে লাগেনি সেসব। সন্ধ্যারাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন।
একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাবার সময় হামজা বলে গেছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আজ যেতে চাইবে না, যেতেও বলছিও না আপাতত। তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, রেওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি জানো কিছুই হয়নি। অন্তু কথাগুলো মনে করে মলিন হাসে। এদের কাছে অপরাধ ঠিক কতটা কাবু তা এমন সব সাবলীল মন্তব্যের মাধ্যমে বোঝা যায়। জয়ের কথা অন্তুর মাথায় আসছিল না। আজ তার ভাবনায় শুধু হামজা ঘুরছে। লোকটা দেখতে অতিকায় শুদ্ধবলিষ্ঠ ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার প্রকৃতিকে আড়াল করেছে। তবে আসল হামজাটা কে? কি? আমজাদ সাহেব অসুস্থ শরীরে এসে বসেন অন্তুর পাশে। রাবেয়া ধরে বসিয়ে দিয়ে যান। অন্তু অন্যমনস্ক থাকায় খেয়াল করে না আব্বুর শরীরের অবনতি হয়েছে। দুজন চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকারচ্ছন্ন কুয়াশার দিকে। কেউ কোনো কথা বলে না। রাবেয়ার একটাই কাজ, যে কোনো বিপদে তাহাজ্জুদের নামাজে হু হু করে কাঁদতে বসে যান। কিসের অভিযোগ জানান আল্লাহর কাছে কে জানে। ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না। তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করেন, ভালো আছিস অন্তু? কথাটাতে দুজনেই হাসে। অদ্ভুত সেই হাসি বাপ মেয়ের। অন্তু জবাব দেয়, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো আব্বু? ভালো না থাকার দিন না আজ। আজ যা করেছি, এরপর আর কোনোদিন খারাপ থাকব না আমি। কন্যাদায়গ্রস্ত বাপ ছিলাম। আজ সেই বোঝা ঝেড়ে ফেলেছি, বিয়ের বয়সী মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণমুক্ত, দায়মুক্ত আজ থেকে আমি। ভালো থাকার নয়, বলছিস? কেমন যেন শোনায় কথাগুলো। ঠান্ডার মেঝের ওপর টান হয়ে অন্তু আস্তে করে শুয়ে পড়ে আমজাদ সাহেবের হাঁটুতে মাথা রেখে, তোমাকে অভিনন্দন আব্বু। তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয় আমিরের সাথে। অল্প থেমে অবুঝের মতো বলে অন্তু, এত নিষ্ঠুর কি করে হলে তুমি বলো তো? ছিটকে আসা কান্নার চিকন সুর বেরিয়ে আসে অন্তুর গলা চিরে। ফস ফস করে কয়েকটা নিঃশ্বাস ফেলেন আমজাদ সাহেব। অন্তু ব্যস্ত হয়ে ওঠে, কি হয়েছে আব্বু? প্রেশারের ওষুধ খাওনি? অন্তু হুড়মুড়িয়ে উঠে বসে। আমজাদ সাহেব জোরে জোরে শ্বাস ফেলছেন। কণ্ঠস্বরটা নিস্তেজ লাগছিল শুনতে। অন্তু এতক্ষণ মনোযোগই দেয়নি। অন্তু যেন দৈবাৎ খবর পায়, আব্বুর শরীর মিয়ে এসেছিল বলেই তিনি ছুটে একবার অন্তুর কাছে এসেছেন। অন্তু হতবিহ্বল হয়ে আব্বুকে ডাকতে থাকে। মাথায় ধরছিল না কি করবে। আমজাদ সাহেব বলে চলেছেন, এত ব্যস্ত হোস না তো অন্তু। বসো, দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু, শোন, শান্ত হ। আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগম ও অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে ওঠে, ওমন কেন করছো আব্বু? এভাবে কেন কথা বলছো? কি সব বলছো তুমি? অন্তিক এসে বসে বাপের পাশে। আমজাদ সাহেব আবার বলেন, অন্তু, তোর সাথে আমার বোঝাপড়া আছে অনেক। একটু সময় দে আমায়, এত অস্থির হোস না।
আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি কিছু সময় তোর সাথে বসে। এম ড্যাশ। শেষ রাতে কলিং বাজছে পাটোয়ারি বাড়ির দোতলায়। বালায় মেহেরবানি, দারোয়াজা খুলিয়ে টিং টিং টুংটাং। তরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ভ্রু কুচকায়, এটা এখন তার ওপর ছুঁড়ে মারার কথা। অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ রাত মানুষের বাড়ি ফেরার সময়। জয় নিগুড় চোখে তাকায় মেয়েটার দিকে। তরু আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? জয় চোখ সরায় তরুর চোখ থেকে, খেয়েছিস রাতে? খেয়েছি। জয় হাসে, তবে মিথ্যা বলতে শিখিসনি। আস্তে করে বলল তরু, আপনি খাবেন না? জয় বলল না, খেয়ে এসেছি। নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনের একমাত্র যত্নকারী, আগলে রাখার মানুষ তরু জয়ের। সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষাণ্ডের কলিজা কাঁপে খুব। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন? এত দেরি তো করেন না ফিরতে? জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তোকে খুন করতে গেছিলাম। তরু আতকে ওঠে। জয় মিথ্যা বলে না। তবুও হাসে, আপনার হাতে আমার খুন মঞ্জুর। জয় মাথা নাড়ে, উহু। যে উপায়ে আজ তোকে খুন করে এলাম, তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে ওপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রেখে বলে, বুঝলি তরু, তোকে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হলেও হতো, আমি তোকে তোর মতো করে ভালোবেসে, বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম। তরু ছটফটিয়ে ওঠে, এভাবে কেন বলছেন? আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে? আপনি পারেননি, আমিও তো আর বলিনি। এভাবে তো চলছে বেশ। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না যেন কেন ভালোবাসি আপনাকে। আমি কিন্তু বলবো না। জয় হাসে, আমি জিজ্ঞেস করলেই তুই বলবি। জিজ্ঞেস করবেন আপনি? করব। বল, কেন ভালোবাসিস আমায়? তরু মসৃণ হাসে, 3 বোনের পর যখন আমি মায়ের গর্ভে, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে। হলাম আমি। বাপ আমায় মানল না। মায়ের পক্ষে সম্ভব হল না আমাকে মানুষ করা। চলে এলাম খালার কাছে। 4 বেলা খেটেছি, 2 বেলা খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছি। হামজা ভাই পড়ালেন টুকটাক, তুলি আপার কাছে শুয়ে থেকেছি। আমারও শখ থাকতে পারে, একথা কারো স্মরণে আসেনি। তবে এক নোংরা মানুষের কাছে আমি 2টো চুলের ক্লিপ, একজোড়া হাতের চুড়ি, চোখের কাজলের স্টিক, চুলে গোজার ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নবীনবরণের শাড়ি, রাস্তার মোড়ের মামার দোকানের ঝালমুড়ি, বাড়ির সামনে দিয়ে যাওয়া চালতার আচার, পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট্ট ছিলাম, এ বাড়িতে এক তারা ছেলের বাস ছিল। যার কাজের ঠিক নেই, কথায় রস নেই, লোকে বলে নিকৃষ্ট লোক সে। সেও বলে, আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে। অথচ আমি ছোট ছিলাম। যত্ন করা বুঝতাম না।
তুলি আপা একবার চুল ধরে মারতে এলো, সে গিয়ে তুলি আপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না আর, নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতাল করব। এবার বলুন, আমি তাকে যত্নে ভালোবেসেছি, নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ঝরো ঝরো করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয় তা দেখে হাসল। আজ কিসের যেন বিষাদ আন্দোলনে নেমেছে জয়ের বুকে। ধীরে ধীরে তা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ভেতরে। আর কোনো কারণ নেই? তরু চোখ মুছে হাসে, আছে তো। মেয়ে মানুষ রহস্যমণ্ডিত, জানেন না? তারা কি থেকে কিসে আটকে যায়? কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায়, বাপমাহীন বেপরোয়া জীবনে আটকে যায়, যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নয়। আপনি পাপী, জঘন্য পাপী। আর আমি সেই পাপীর নির্লজ্জ প্রেমপিপাসী। সাহিত্যিক কথাবার্তা না? দুইজন হো হো করে হেসে ফেলে। তরুর চোখে পানি, জয়ের চোখ জ্বলছে, লাল হয়ে উঠেছে চোখ দুটো। অনেকক্ষণ দুজন হাসে মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে। সেই গিটারটা নিয়ে বারান্দায় বসে। কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে। তরু এসে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে, তার ওপাশে তুলি ঘুমাচ্ছে। টুংটাং গিটারের শব্দের সাথে ভেসে আসছে ভাঙা গলার আওয়াজ। আমি বা কে, আমার মনটা বা কে? আজও পারলাম না আমার মনরে চিনিতে। ও পাগল মনরে। মন কেন এত কথা বলে? চলবে।